হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। আজকে আমার সাথে আছে নীল নাফিস। সে একজন ফ্রিল্যান্সার ছিল সম্ভবত 2020 এই সময়টার আশেপাশে। তারপরে 2000 সম্ভবত 21 বা 22 সালের দিকে সম্ভবত সে এজেন্সি শুরু করে। আমরা আজকে কথা বলবো কিভাবে সে একজন ফ্রিল্যান্সার থেকে একটা সম্ভবত এখন 20 থেকে 30 জন তার এমপ্লয়ি আছে এজেন্সিতে। সো কিভাবে সে এই শিফটটা করছে, কিভাবে সে ফ্রিল্যান্সার থেকে এজেন্সিতে শিফট করছে, এগুলো নিয়ে আজকে কথা বলবো। সো থ্যাংক ইউ নাফিস ফর ইউর টাইম অ্যান্ড কামিং টু দ্য পডকাস্ট। Thank you for having me. It is an honor to be here as well. হ্যাঁ ওই সময় দ্যাট ওয়াজ দ্য এজেন্সি দ্যাট স্টার্টেড এভরিথিং। এখন আমাদের টিম হচ্ছে গিয়ে 34 জন রাইট নাও অ্যাজ অফ উই স্পিক। উই আর ট্রাইং টু এক্সপ্যান্ড। চেষ্টা করতেছি যে ঠিক মানুষ পেলে আমরা আরো তাড়াতাড়ি বড় হবো। এখন জাস্ট ঠিক মানুষ পাওয়ার প্রতীক্ষায় আছে। কতজন আলটিমেট গোল কি 100 না আরো বেশি? আলটিমেট গোল হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ আই ক্যান, বাট অ্যাট লিস্ট ইমিডিয়েট নেক্সট গোল হচ্ছে টু হ্যাভ 70 জন। দ্যাটস দ্য নেক্সট গোল। এরপরে দেখে আল্লাহ দিলে যতখানি যাওয়া যায় ইনশাআল্লাহ। সো তোমার ফিউচার প্ল্যানিং হচ্ছে সবকিছু এই এজেন্সি নিয়ে, এর বাইরে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কোনো প্ল্যানিং নাই? ধরেন এখন তো ট্রেন্ডিং আছে সাস এই জাতীয়, বাট রাইট নাও প্ল্যান হচ্ছে কি এজেন্সি, বিকজ ইভেন তো আমি এটা বিশ্বাস করি যে অনেকগুলো ইনকাম স্ট্রিম থাকা উচিত। আমি এটাও বিশ্বাস করি যে মানে ইউজুয়ালি এটা বলে যে ডোন্ট কিপ অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট। তাহলে বাস্কেটে যদি কিছু হয় তাহলে সবগুলো ডিম ফেটে যায়। এই জন্য বলে যে অনেকগুলো বাস্কেট অনেকগুলো এগ রাখতে। বাট আমি ভাবি যে প্রথম দিকে শুরুতে যদি এতগুলো এগ ডিস্ট্রিবিউট করে ফেলি তাহলে আমার বাস্কেট অনেক হালকা হয়ে যাবে। তাই আমি চেষ্টা করতেছি আগে একটা জিনিস প্রপারলি করি, একটু দাঁড়া করাই, কারণ এখনও অনেক ইনিশিয়াল স্টেজে আছি আমরা। এখনও বিজনেসটা আমার উপর অনেকটা ডিপেন্ডেন্ট। আরও যখন একটু অটোমেট করে ফেলতে পারবো তখন আই উড অ্যাজিউম যে নেক্সট কিছু করার চেষ্টা করবো। আচ্ছা আমরা তাহলে শুরু থেকে শুরু করি, বিকজ এই বিষয়গুলো নিয়ে আমরা লাস্টে কথা বলবো। আমি শুরুতে যেটা জানতে চাই যে তুমি ফ্রিল্যান্সিং কখন শুরু করছিলা, ইয়ারটা কী ছিল, আর কখন তুমি এটা শিফট করছো এজেন্সিতে, কখন তুমি ডিসাইড করছিলা? একটু যদি টাইম লাইনটা বলো তাহলে আমার কাছে মনে হয় অডিয়েন্সের জন্য বেটার হবে, তারা গেস করতে পারবে যে কি কতদিন পরে তাদের কীরকম চেঞ্জেস আনা যেতে পারে আর কি। রাইট, ফ্রিল্যান্সিং শুরু করার আগে থেকে আমি মোটামুটি প্রপারলি বলবো কম্পিউটার চালাতে পারি। কারণ 2010 সাল থেকে আমি যখন যে ফেসবুক অ্যাকাউন্টটা চালাই এটা আমি 2010 সাল থেকেই চালাচ্ছি। আমার একটা অ্যাকাউন্ট, ওই সময় বয়স মানে 7 হবে, ওই সময় থেকে একটা অ্যাকাউন্ট চালাই। আজকালকার বাচ্চারা যেমন আইপ্যাড দিলে ইউটিউব চালাতে পারে, আমার ওই সময় কি ফেসবুকের এটা ছিল। মানে ফেসবুক আসে তার মানে সে খুব পারদর্শী এরকম না, মানে বলতেছে যে একটু কম্পিউটার চালাই আগে থেকে। তো যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমি কম্পিউটার প্রথমে চালাই না, বাট আমি প্রপারলি শুরু করি হচ্ছে গিয়ে কোভিডের পরে। মার্চে যেহেতু বাংলাদেশে লকডাউন শুরু হয়, আবু ডাজম এপ্রিল মে এই সময় থেকে শুরু করি 2020 সালে। শুরু করার পর আমি একটা চাকরি পাই, সেটা হচ্ছে একটা রিমোট জব। আমি চেষ্টা করি আপওয়ার্কে প্রথমত। আপওয়ার্কে আমার বয়সের সময় 18 হয় নাই। আপওয়ার্কে যেটা হয় ফেক এজ দিলে সমস্যা হয় না প্রথম অর্ডার পাওয়ার আগ পর্যন্ত। ওই সময় অ্যাটলিস্ট এটা ছিল, প্রথম অর্ডার পাওয়ার পরে আর কি তারা ভেরিফাই করতে বলে। সো আমার ফার্স্ট যে একটা পাই আমি ওইটা মার্কেট প্লেসে না করে আমি তাকে বাইরে নিয়ে আসি। তার সাথে আমি হচ্ছে গিয়ে 2020-এর মার্চ থেকে 20-এর শেষ পর্যন্ত, 21 পুরোটা শেষ পর্যন্ত, 22-এর অলমোস্ট শেষের দিকে আমার এইচএসসির আগে মানে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমি চাকরি করি এখানে। সো অলমোস্ট 3 ইয়ার্স আমি এখানে চাকরি করি। এরপর আমার এসএসসির পরে ডিসেম্বরের দিকে আর কি আমি প্ল্যান করি হচ্ছে কি না আই ওয়ান্ট টু স্টার্ট অ্যান এজেন্সি নাও। এরপরে 2023-এর শুরু থেকে একদম পুরাটা, 24-এর পুরাটা, 25-এর এখনই যা মানে অলমোস্ট 2.5 বছর হয়ে গেছে এজেন্সির। 3 বছর প্রায় হয়ে গেছিলো চাকরি। সো টোটাল 5-5.5 বছর হয়ে গেছে কাজ করতেছে। আর এই 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 আর কি টাইম লাইন। আচ্ছা, সো 20 সালের দিকে ফ্রিল্যান্সিং শুরু করো। প্রথম ইনকামটা কি 20 সালেই ছিল? মানে অনেকে তো শিখা শুরু করে তারপরে ইনকাম করতে সময় লাগে, তোমার কি 20 সালে ইনকাম ছিল? একদম প্রথমে ছিল না, বাট যখন প্রপারলি শুরু করি, যে এবার যখন ভাবি যে না আমি আসলে টাকা কামাইতে চাই, একদম শুরু থেকেই ছিল। আনফর্চুনেটলি এখন এতটা সহজ না, আমার সময় যতটা সহজ ছিল। দুই দিকেই যায়, যেমন আমার সময় আমি যে কাজটা করতাম সেগুলো টিউটোরিয়ালও যে খুব ছিল ইউটিউবে এরকম না। বেসিক ভিডিও এডিটিং টিউটোরিয়াল ছিল এক্স্যাক্ট, আমরা যে স্পেসিফিক নিশে কাজ করতাম ওই জিনিসের টিউটোরিয়ালস আমি পাইতাম না, রিসোর্সেস পাইতাম না। তো অনেক কিছু আমার করে করে শেখা লাগছে। যেহেতু টিউটোরিয়ালস কম ছিল, রিসোর্সেস কম ছিল, এডিটারের সংখ্যাও কম ছিল, এই জন্য কম্পিটিশন কম ছিল, চাকরি পেয়ে গেছিলাম ইজিলি। এখন যেটা অনেক রিসোর্সেস, শেখা আগের থেকে অনেক বেশি সহজ, কিন্তু কম্পিটিশন মার্কেট অনেক বেশি। যে আমার মতো নীলরাই নতুনদের মার্কেটে ঢুকতে একটু ঝামেলা করে। আচ্ছা, সো সেটা এজেন্সি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে 22-এর শেষের দিকে। সো মোটামুটি 20, 21, 22 প্রায় 3 বছরের মতো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছিলাম। তো অফিসিয়ালি কি এটা 23-এ শুরু করছিলাম? মানে ফার্স্ট এমপ্লয়ি কখন হায়ার করছিলাম? ফার্স্ট এমপ্লয় হায়ার করছি হচ্ছে গিয়ে এজেন্সি শুরু করার ঠিক আগে আগে।
সো 2022 নভেম্বরের দিকে। ওকে, গ্রেট। আর তখন পার্সোনাল ইনকাম বা রেভিনিউ কত ছিল বলা যাবে একটু, এই যখন ফ্রিল্যান্সার থেকে শিফট করছিল? হায়ার করি তখন অনেক বেশি ছিল না। আই উড সে আমার যখন একদম অ্যাবসোলিউট বেস্ট মাস, যে এই মাসে আমার চাকরি থেকে টাকা আসতেছে প্লাস 2-3টা খ্যাপও মারছি, তখন আই উড অ্যাজুম ধরো $1000, যেটা ওই সময় 85 টাকা 86 টাকা করে রেট ছিল। অ্যাবসোলিউট একদম রেয়ার বছরে একটা মাস যেটা অনেক বেস্ট, ওইটা দিয়ে হয়তো ধরো 85-86 হাজার টাকা। আর নর্মালি আমার কাছে মনে হয় এটা আসলে গুড টাইমিং, যখন একটা ফ্রিল্যান্সারের 1 লাখের প্লাস হয়ে যায় ইনকাম আর কি, তখন তার উচিত আউটসোর্সিং শুরু করা। আর তারপরে যদি আরেকটু বেড়ে যায় তারপরে সে একটা এজেন্সি, একটা ফুল টাইম এমপ্লয়ি হায়ার করা, এই ধরনের ডিসিশন নেওয়াটা আমার কাছে মনে হয় একটা বেটার ডিসিশন। যাই হোক, 23 সালের শুরুর দিকে মোটামুটি এজেন্সি রেডি হয়ে যায়। সো আমি জানতে চাই যে আসলে এজেন্সিটা কিভাবে শুরু করছিলা, মানে এটার প্রসেসটা কি, সেট আপের কি, কোন দেশে করছিলা, কিভাবে করছিলা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি নতুন যারা, যে আমরা আসলে জানি না, আমি জানি, বাট নতুনরা আসলে খুবই টাফ যে তারা বাংলাদেশে কি করবে, ট্রেড লাইসেন্স করবে না বিদেশ করবে, এটা কি ইউকে করবে না আমেরিকা করবে। তো তোমার সিচুয়েশনটা কি ছিল? যখন প্রথমে শুরু করছি তখন এত কাগজপত্র নিয়ে ভাবি নেই, আগে ভাবছি আজকে শুরু করি। প্রথম যখন এমপ্লয় হায়ার করি তাকে আমি একদম ফার্স্ট যে এমপ্লয় ছিল সে ফানি এনাফ রিমোট ছিল না, সে ফিজিক্যাল অনসাইট ছিল, কিন্তু আমার অফিস ছিল আমার বেডরুম। সো আমার যেটা ছিল, আমার একটা পুরান পিসি ছিল। আমি পুরান পিসি বলতে অনেক পুরান না, ওই সময় কিনেছিলাম আমি কোভিডের শুরুতেই 70-75 হাজার টাকা দিয়ে। ওইটা দিয়ে আমি আমার ক্যারিয়ারের 3 বছরের অলমোস্ট 2.5 বছর কাটাই ফেলছিলাম। একদম চাকরিটা ছাড়ার আগেই আমি অনেক টাকা পয়সা জমায় 2-2.5 লাখ টাকা দিয়ে একটা ম্যাক কিনছিলাম। খুব আমার জীবনে মনে কোনো কিছু কিন্তু আমার এত কষ্ট হয় না, ওই ম্যাকটা কিন্তু আমার যত কষ্ট হয়েছে। অনেক জমায়, অনেক বাবার কাছ থেকে লোন টোন নিয়ে, অনেক কাহিনী টাহিনী করে এটা কষ্ট করে একটা ম্যাক কিনছি। যেহেতু দুইটা ডিভাইস ছিল, এই জন্য ভাবছি আমি আরেকজনকে হায়ার করি, তাকে দিয়ে আমি ভিডিও এডিট করাবো। বাট আমি ভালো ভিডিও এডিটার কীভাবে হায়ার করে, ভিডিও এডিটারটাকে বেতন দেওয়া উচিত কত, কীভাবে একটা মানুষকে হায়ার করে কয়টা থেকে কয়টা আসা উচিত, আমি কিছু বুঝতাম না। সো আমি যেটা করছি, আমার পরিচিত একজনকে আমি জানতাম যে অনেক একবার ভিডিও এডিট করছিল, সো আমি জানি তাকে হায়ার করতে পারি। আর সে যদি কাজ নাও পারে, যেহেতু দুইটা ডিভাইস আছে, একই ভিডিও আমিও এডিট করবো, সেও এডিট করবে, তারটা ক্লায়েন্টের কাছে যাবে না, আমারটাই যাবে। বাট আমি 1 মাস তাকে ট্রেন করবো। তাকে আমি বলছিলাম যে 20,000 টাকা দিব, আপনি আসেন, আপনি জাস্ট আমার সাথে ফলো করেন। তো সে ভাই আসতো বাসায়, বাসায় এসে সে আমার ডেস্কটপে কাজ করতো, আমি আমার ম্যাকে কাজ করতাম। আমি ভাবছিলাম সে আসলে একটু অনেকটুকু পারে, পরে দেখি আসলে কেসটা না, আমি স্পেসিফিক যে কাজ করি সেই কাজে তার এক্সপার্টিস কম বা একদম না বলার মতোই। তো তাকে গ্রাউন্ড আপ থেকে আবার শেখানো লাগছে আমার। এরপর যখন দেখলাম সে একা পারতেছে, তখন আরও মানুষজন দরকার আমার বাসায় এসেই করতো। তো দেখা যেত সারা রাত আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছি, সে আসতো সকাল 9টায়, তখন আমি ঘুমাইতেছি, সে এসে কাজ টাজ করতো। বিকাল 3টা বাজে আমি ঘুম থেকে করতাম, উঠে দেখতাম তার কী হয়েছে না হয়েছে। এবার আমি আবার শুরু করতাম, দেখা যেত সে 5টায় চলে গেছে, রাত 8টা পর্যন্ত আমি আবার কাজ করে এটা সাবমিট করতাম, তারটা কিছু সেন্ড করা হইতো না। বাট আস্তে আস্তে সেও 2-3 মাসের মধ্যে শেখা শুরু করে, ক্লায়েন্টও নতুন আসা শুরু করে। দেখলাম যে সে একা প্রেশার নিতে পারছে না, তখন আমি রিমোটলি নতুন মানুষ হায়ার করা শুরু করি। সো রিমোটলি আমি এমপ্লয়িজ নিই, তাদেরকে আমি প্রজেক্ট বেসিসে রাখা শুরু করি, যেহেতু এনাফ স্টেডি রেভিনিউ ছিল না টু হায়ার দেম ফুল টাইম বা অফিসে। সো আর আমি মনে করি আমাদের মতো ব্যবসায় ফুল টাইম রিমোটলি হায়ার করে কাজ করানো একটু ডিফিকাল্ট ফর এজেন্সি ওনার্স, ইফ ইউ নো স্পেশালি আমার মার্কেটে। এই মার্কেট অনেক টাফ করা, কারেন্ট চলে যায়, ইন্টারনেট স্লো হয়ে যায়, অনেক ঝামেলা। এই জন্য অনসাইটেই ইজিয়ার, বা বাইরে কাজ করলে কন্ট্রাক্ট বেসিস বা প্রজেক্ট বেসিস হইলে ভালো। এভাবে আমি শুরু করছি। সো 2জন 3জন 4জন 5জন এরকম বাংলাদেশে আমার প্রজেক্ট বেসিসের সাথে কাজ করতো, পাকিস্তানের কিছু মানুষ কাজ করতো, ফিলিপাইন্স, নেপাল এদের কিছু মানুষ কাজ করতো, সো ইজিপ্টের মানুষও কাজ করতো। তো অনেক মানুষ আমার এমপ্লয় ছিল, আমার সাথে কাজ করতো। পরে যখন দেখলাম যে না, মোটামুটি রেভিনিউ হয়ে গেছে, এখন আই ওয়ান্ট টু গেট পিপল ফুল টাইম, তখন 23-এ আই উড থিঙ্ক মার্চের দিকে আমি ফুল টাইম এমপ্লয় নেওয়া শুরু করি। আমার অফিসে আমি আরও 2জনকে নেই। টাকা পয়সা যখন একটু বাড়ছে, যেহেতু এজেন্সি শুরু হয়ে গেছে, সলিড 3 মাস হয়ে গেছে, এটা রেভিনিউ বাড়া শুরু করছে, তো আরও 2টা আমি পিসি কিনি। পিসি কিনে আমি আমার একটা ভাড়া করি, একটা স্পেস ভাড়া করি। স্পেস ভাড়া করে এখানে আমি 3জনকে বসাই দিই। সো 3জন এসে এখানে কাজ করা শুরু করে ফুল টাইম। এরপর আস্তে আস্তে ওই 3জন থাকার 1-2 মাস পরে আমি টুসেন্সে যাই। ওই সময় আমরা 3জন মিলে মোটামুটি কাজ সব করতেছিলাম। আমি প্রজেক্ট ম্যানেজ করতাম, আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতাম, আমি ওদেরকে শিখাইতাম, ওরা এডিট করতো, ওরা মোটামুটি শিখে গেছিলো বাই দ্যাট টাইম। তখন থেকে শুরু, আস্তে আস্তে ওই অফিসে 3জন থেকে 5জন 6জন 7জন 8জন হায়ার করলাম। দেখলাম ওই অফিসার হচ্ছে না, নতুন একটা অফিস বানালাম আরও 2-3 মাস ধরে সুন্দর করে মনের মতো গুছায়। ওইখানে 12জন 14জন 15জন 20জন বসার জায়গা ওইখানে, আর একটা আমার বড় একটা রুম আছে। যেহেতু 20জনের বেশি আর লোক দরকার আমার কিন্তু দাঁড়তেছে না, পরে আমার রুমটা আমার স্যাক্রিফাইস করে দেওয়া লাগছে এখন। তো আমার রুমে এখন 11জন মানুষ বসে আমার সাথে। তো আমার পার্সোনাল কোনো রুম নেই আমার অফিসে, আমার অফিস এখন আমরা 33-34জন মানুষ
গ্যাঞ্জাম কনজেস্টেড হয়ে আছে এত মানুষ, আমরা চেষ্টা করতেছি নতুন একটা স্পেস নেওয়ার, দেখি আল্লাহ দিলে। আচ্ছা, তো তুমি এটা রেজিস্ট্রেশন কত সালে করছিলা? কোনটা মানে এজেন্সিটা, এটা কি তোমার রেজিস্ট্রেশন করা আছে এলএলসি বা এলটিডি? আচ্ছা, সো আমরা শুরু করার 2 মাসের মধ্যেই যখন দেখছি যে হচ্ছে কি যে না আমাদের দিস ইজ সামথিং দ্যাট সাস্টেনেবল, এটা ওয়ার্ক করতেছে, আই শুড টেক দিস সিরিয়াসলি। সো এজেন্সি শুরু করার 1-2 মাসের মধ্যে আমাদের ট্রেড লাইসেন্স 3 সার্টিফিকেট যা আছে সব কিছু হয়ে গেছে। এরপরে তার 6 মাস পরে দেখলাম যে হচ্ছে কি না যে আরও প্রপার পেমেন্ট চ্যানেলস আমাদের দরকার। এরপর হচ্ছে কি ইউকে তো একটা এলএলসি করে ফেলি আমাদের কোম্পানি, যেহেতু যারা বড় ক্লায়েন্ট, যারা বেশি টাকা দিতে চায় তাদেরকে একটা পিওনিয়ারের অ্যাকাউন্ট দেওয়া বা একটা ওয়াইজের অ্যাকাউন্ট দেওয়া ইটস নট ভেরি প্রফেশনাল। তো তাদেরকে স্ট্রাইপ অ্যাকাউন্ট দেওয়া লাগে। স্ট্রাইপ যেহেতু বাংলাদেশে নাই, সে কারণে ইউকে এলএলসি খোলা লাগছে একটা। আপাতত সেটাই এখনও চলতেছে। 2-3টা এলএলসি আছে ইউকে, ইউএস এইসব জায়গায়, বাট আপাতত এটাই চলতেছে। নেক্সট গোল হচ্ছে গিয়ে এরকম নন রেসিডেন্সিয়াল এলএলসি না করে যদি দুবাই টাইপের কোনো জায়গায় যে করতে পারি তাহলে আরেকটু বেশি বেটার হয়, কারণ এইসব ইনফো বিজনেসের স্ট্রাইপে বড়টা বেশি টাকা পয়সা আসলে মাঝে মাঝে স্ট্রাইপ ব্যান করে দেয় নন রেসিডেন্সিয়াল কোম্পানিজ। বাট যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো রিফান্ড হয় নাই গত আল্লাহর রহমতে 3 বছর এজেন্সির, 2.5-3 বছরে, এই জন্য আমাদের স্ট্রাইপ এখন খুবই হেলদি। বাট যদি রিফান্ড ডিসপিউট যদি হতো তাহলে একটু টাফ হয়ে যেত, কিছু সময় ডিসপিউট হতেই পারে। বাট যেহেতু সার্ভিস বেস বিজনেস তাই বেশি ঝামেলা হয় না। বাট যদি কোনো প্রোডাক্ট যখন আমরা নামাবো ওই সময় একটু ডিফিকাল্ট হবে, কারণ প্রোডাক্টসে অনেক রিফান্ডস হয়, ওই সময় বাংলাদেশ থেকে এটা অপারেট করা একটু ডিফিকাল্ট। তাই নেক্সট গোল হচ্ছে গিয়ে ইনশাল্লাহ যদি পারি বাইরে কোথাও নন রেসিডেন্সিয়াল না বাট দুবাইয়ের মতো কোনো জায়গায় কোম্পানি সেট আপ করতে পারে তাইলে ভালো। আচ্ছা, আমি একটু ডিটেলস এটা নিয়ে কথা বলতে চাই, বিকজ এটাই খুবই ইম্পর্টেন্ট স্টেপ যে সেট আপটা কীভাবে করবো। সো তুমি যেটা করছিলা বাংলাদেশে রেজিস্ট্রেশন করছিলা, ট্রেড লাইসেন্স নিয়েছিলা বাংলাদেশে, শুরুটা বাংলাদেশে ছিল, আর কি করছিলা বাংলাদেশে? কি প্রসেসটা কি বাংলাদেশের প্রসেসটা কি? বাংলাদেশে হচ্ছে কি ট্রেড লাইসেন্স করতে হবে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে, 3 সার্টিফিকেট করতে হবে, আর যখন যাদের এমপ্লয়ীদের যেভাবে হায়ার করব তাদেরকে প্রপার একটা এই কোম্পানির যেটা প্যাড থাকে সেই প্যাডে তাদের কন্ট্রাক্টস দিতে হবে। প্রত্যেকটা যে আমি ক্লায়েন্টের সাথে টাকা পয়সা নিচ্ছি সেগুলো একটা ইনভয়েস থাকা লাগবে, যে বেতন দিচ্ছি সেটা আমার একটা ডকুমেন্টে থাকা লাগবে, সব কিছু যেন ক্লিয়ার থাকে, যেন 1 বছর পরে যখন আমি ট্যাক্স রিটার্নটা সাবমিট করব তখন যেন সব ট্রান্সপারেন্ট থাকে। ফ্রিল্যান্সার্সদের রেমিটেন্সের উপর কোনো ট্যাক্স হয় না, তারপরও যেহেতু রেমিটেন্স যদি পারে কেউ রেমিটেন্স সার্টিফিকেটটা যদি নেওয়া যায় ব্যাংক থেকে তাহলে আরও ভালো, আরও ইজিয়ার হয়। আর রেমিটেন্স সার্টিফিকেট আর ফ্রিল্যান্সার কার্ড থাকলে অনেক সময় সরকার থেকে ইনসেন্টিভও দেয়, সো ওই জিনিসগুলো একটু দরকার। আর যখন বাইরের কোম্পানি ফর্ম করা লাগে ডিপেন্ড করে ইউকেতে নাকি ইউএসএ। যদি ইউএস হয় তাহলে স্ট্রাইপের নিজেরই একটা আছে, স্ট্রাইপ অ্যাটলাস, ওইটা দিয়ে করতে পারে। আর যদি নিজেরা করতে চায় ওয়ায়োমিং এলএলসি একটা আছে, সেখান থেকে করতে পারে। ইউএসএ আই উড অ্যাজুম 4টা স্টেট আছে, যে 4টা স্টেটে আপনি ট্যাক্স ছাড়া কোম্পানি ফর্ম করতে পারবেন যদি আপনার কোনো এমপ্লয়ি আমেরিকান না হয়। 2টার নাম আমার এখন মনে আছে, বাকি 2টার নাম মনে নেই। একটা হচ্ছে ওয়ায়োমিং, একটা ডেলওয়্যার, ম্যাক্সিমাম মানুষ ওয়ায়োমিংয়েই করে। আর ইউকেতেও যদি করে, ইউকেতে আমি যতটুখানি জানি বা আমার মনে পড়ে প্রফিটের উপর 19% ট্যাক্স দেওয়া লাগে, বাট প্রথম 2-3 বছর দেখানো যায় অ্যাকাউন্টস যদি প্রপার থাকে যে হচ্ছে না আমরা একটা স্টার্ট আপ কোম্পানি, উই আর জাস্ট ব্রেকিং ইভেন। আচ্ছা, আমি একটু সামারাইজ করবো আমার যেটা আমি জানি সেটা বলি। সো তুমি যেটা করছো ট্রেড লাইসেন্স বাংলাদেশে, যেটা করছো ট্রেড লাইসেন্স, বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছো, 3 সার্টিফিকেট করছো, আর সম্ভবত বলছো যে যদি করা যায় আর কি যে রেমিটেন্স জাতীয় যে কি আছে সরকারের রেমিটেন্স সার্টিফিকেট, তার পাশাপাশি তোমার ইউকে একটা এলটিডি আছে আর ইউএসএতে আছে এলএলসি। ইউএসএ সম্পর্কে আমি যেটা জানি সেটা হচ্ছে যে এই যে বললা যে যদি ইউএসএতে এমপ্লয়ি না থাকে তাহলে ট্যাক্স দেওয়া লাগে না, এটা সম্ভবত আমার জানার মধ্যে ম্যাক্সিমাম স্টেটে ক্ষেত্রে একই জিনিস, যে তোমার যদি ইউএসএতে কোনো অফিস না থাকে, কোনো এমপ্লয়ি না থাকে, তুমি যদি যে কাজটা করতেছো সেটা যদি আমেরিকার বাইরে থেকে করতেছো তাহলে আমেরিকাতে ট্যাক্স দেওয়া লাগে না, যেটা আমার রিসার্চ অনুযায়ী যেটা আমি জানি আর কি। আর বিভিন্ন ওয়েতে রেজিস্ট্রেশন করা যায়, অনেকে চাইলে নিজে নিজে করা যায়, এটা একটু টাফ। থার্ড পার্টি কোম্পানি আছে যারা এগুলোতে স্পেশালাইজ, যেটা কয়েকটা তুমি বলছো, তার পাশাপাশি আরও কয়েকটা আছে, এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করা যায়, তাদেরকে একটা ফি দিতে হয় মোটামুটি। আমি দেখছি যে ইয়ারলি সম্ভবত $300 থেকে $400 লাগে একটা এলএলসির জন্য কস্ট আর কি, প্রতি বছর এটা মোটামুটি একটা খরচ হয় আর কি। স্ট্রাইপে $500 করে লাগে যেটুকুনি আমি জানি হয়তো। আর বাংলাদেশে ইউজুয়ালি 20 থেকে 35,000 টাকা লাগে ফর্ম করতে, ডিপেন্ডিং অন দ্য কান্ট্রি, বাট রেঞ্জটা এরকমই হয় 25 থেকে বা 20 থেকে 35-এর মধ্যেই হয়। ইয়েস, বাংলাদেশে কেউ একটা কোম্পানি আছে এরকম করে, আমি ইয়েস ফরেন কয়েকটা কোম্পানি আছে যেটাতে মোটামুটি $300 থেকে $500-700 ভিতরে হয় আর কি। মোটামুটি এত লাগে, ম্যাক্সিমাম 300-400-এর মধ্যে। না, অনেক অনেক লয়ার্স আছে আমেরিকান, তাদের নিজস্ব কোম্পানি আছে, তারা একটু হাই চার্জ করে আর কি। আর যারা মোটামুটি স্টার্ট আপ কোম্পানি আছে প্রফেশনাল,
তাদের একটু কম্পিটিটিভ প্রাইসিং। সো মোটামুটি এরকমই কস্ট হবে, কিন্তু এটা ইয়ারলি আবার করতে হয়, রিনিউ করতে হয়। সো মোটামুটি আমি দেখছি যে $300 থেকে $400 অন এভারেজ আর কি, কম বেশি হতে পারে এবং স্টেট অনুযায়ী বেরি করে। এক একটা স্টেটের ইয়ারলি ফি এক এক রকম। যেমন ডেলওয়ারে সম্ভবত ইয়ারলি $300 দেওয়া লাগে, ওয়াইমিংয়ে দেওয়া লাগে সম্ভবত $60 রিনিউয়াল ফি যেটা আছে। তো সেটা তো ওয়াইমিং হইলে তো অনেক ইজি, তাহলে $300 লাগতেছে না, $60 যদি নিজে বুক কিপিং করতে পারে তাহলে খালি $60, যদি অ্যাকাউন্টেন্ট না লাগে। যদি কারো অ্যাকাউন্টেন্ট লাগে তাহলে হয়তো অ্যাকাউন্টেন্ট ফি। ইয়েস, তো এটা ডিপেন্ডস করে, একটু রিসার্চ করতে হবে নতুন যারা করতে চায় কোন স্টেটে। বিভিন্ন স্টেটের বিভিন্ন ধরনের রুলস এবং কস্টও ডিপেন্ড করে। আর এলটিডি সম্পর্কে আমার কোনো ধারণাই নাই, আমি জিরো নলেজ। সো এটা যে একটু ইলাবোরেট করো যে কীভাবে এলটিডি শুরু করা যায় বাংলাদেশ থেকে, ইউকে থেকে। আমি বেশি কোনো কোম্পানি এন্ডোর্স করতে চাচ্ছি না, তাই হয়তো বা এটাতে বেশি ডিটেলস দিতে পারবো না। কোম্পানি বলা লাগবে না, জাস্ট তুমি কি কি করছিলা সেটা বলে ফেলো। আমি বাংলাদেশে আই গট অ্যান এজেন্ট, ফেসবুকে সারাদিন অ্যাডই আসে, আপনার চাইলে করতে পারেন। সো আমি একটা এজেন্ট পাই বাংলাদেশে, তাকে আমি বলি করে দিতে, সে আমার করে দেয়। বছর শেষে সে আমার ট্যাক্স দেয়। এই বছর যদি কত দিলাম, 500 না জানি 600 পাউন্ড দিছি অ্যাকাউন্ট বুক সব কিছু মিলাই রিনিউ করার জন্য। এই তো সেই আমার সব কিছু করে দেয়। আমি আসলে তেমন কিছু জানি না এটার ব্যাপারে যে এক্স্যাক্ট প্রসেসটা কি। বাংলাদেশে এজেন্ট পাই, সে আমার যা টাকা আছে আমি তাকে সেই টাকা দিই, সে আমার সব কিছু ম্যানেজ করে দেয়। দ্যাটস ইট। আই উড রাদার মোটামুটি 500 পাউন্ডের মতো তোমার ইয়ারলি খরচ হচ্ছে। এটা এক্স্যাক্ট নাম্বারটা শিওর না, বাট আই উড অ্যাজিউম এক্সাক্ট নাম্বার বলার দরকার নাই, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। আচ্ছা, সো এলটিডি ইউকে তে করতে হইলে মোটামুটি তো ডকুমেন্টস তো নর্মালি আমি যতটুকু জানি সব যেখানেই করো না কেন তোমার পাসপোর্ট লাগে, অ্যাড্রেস লাগে, বিজনেস নাম লাগে, এই ধরনের জিনিসগুলো লাগে। পাসপোর্ট আমি এক্সাক্ট মনে নেই কি দিছি, বাট আই উড অ্যাজিউম আমার ট্রেড লাইসেন্স দিছি, টিন দিছি, পাসপোর্ট দিছি। এই আমেরিকান এলএলসি যেটা আছে ওইটা যদি করে কেউ, তাহলে ডেফিনেটলি সে স্ট্রাইপ ইউজ করতে পারতেছে আর আমেরিকান ব্যাংক। তো যে আরেকটা যেটা হচ্ছে যে আমেরিকান কিন্তু যে অফলাইন ভিত্তিক যে ব্যাংকগুলো আছে এগুলা ইউজ করা যায় না আমার জানার মতে। ফিনটেক যে ব্যাংকগুলো আছে অনলাইন ভিত্তিক, এইগুলা ইউজ করতে হয়। সো তুমি যদি একটু বলো তুমি কি কোন ব্যাংকটা ইউজ করতেছো আমেরিকান? তো আসলে অনেক অ্যাপ্রোচ আছে, অনেকভাবে করা যায়, বাট ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কি যদি কোনো বিদেশি এলএলসি থাকে, ইউ ক্যান ওপেন ওয়াইজ আর পেওনিয়ার, ওইখান থেকে যে ব্যাংক অ্যাকাউন্ট ইউ ক্যান জাস্ট ইউজ দোস। ওইগুলো হচ্ছে কি ফিনটেক এটা বুঝছি, ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট। আমি ওইটা ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট, বাট তাদের যে আছে না যে জেপি মর্গান, চেজ, এই ধরনের ব্যাংকগুলা, এগুলো আমরা যারা ফরেনার আছি এগুলো আমরা করতে পারবো না। যদিও আমাদেরকে কোম্পানি এগুলো করা যায় না, কারণ অবভিয়াসলি একটা সিকিউরিটি হ্যাজার্ডও থাকে তাদের, যেহেতু মানি লন্ডারিং এর মতো অনেক সিরিয়াস কাজকর্ম মানুষজন করে। বাট অ্যাগেন কারো যদি নন রেসিডেন্সিয়াল কোম্পানি না হয়, কেউ যদি দুবাইয়ের মতো কোনো জায়গায় যে মোটামুটি এজেন্সি হয়ে গেলে করে ফেলা উচিত, তাইলে আর সমস্যা হয় না। ওই সময় ওইখান থেকে রেসিডেন্সিয়াল এলএলসি যেহেতু হয়ে যায়, ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। ইয়েস, তখন ওইটা কিন্তু দুবাইতে খুলতে হবে সম্ভবত, তুমি আমেরিকায় খুলতে পারবে না। ইয়েস, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমেরিকাতে যে ওয়াইস, পায়োনিয়ার, মার্কারি, এই ধরনের যে ব্যাংকগুলো আছে এইগুলা ইউজ করা যায়, ফিনটেক অনলাইন ভিত্তিক ব্যাংক। আর ব্যাংক অ্যাকাউন্টস খোলা যায়। ইয়েস, স্ট্রাইপ ইউজ করা যায় ডেফিনেটলি। আর তুমি কি পেপাল ইউজ করতেছো? আমেরিকান পেপাল? আমি পেপাল ইউজ করি না, স্ট্রাইপ ইউজ করি। স্ট্রাইপ তো আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট না, পেমেন্ট প্রসেসর কি বাংলাদেশে এসএনসিয়াল জেড কমার্স যেরকম সেরকম। সো স্ট্রাইপ থেকে টাকাগুলো আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই, স্ট্রাইপ অ্যাকাউন্টে। আচ্ছা ঠিক আছে, পেপাল আমি নিজেও ইউজ করি না। এটা ইউজ করার জন্য একটা এডিশনাল ডকুমেন্টস লাগে, সেটা হচ্ছে আইটিন। এটার জন্য এডিশনাল আরো খরচ, যেটা $500-700। আমি পেপাল ইউজ করি না, কারণ আমি যতটুখানি জানি পেপালের প্রসেসিং ফি অনেক। যেহেতু আমার ক্লায়েন্ট, কাউকে আমি পেপাল টাকা পাঠাতে বলতাম না, তাদেরকে বলতাম হচ্ছে গিয়ে কোনো একটা লিঙ্ক দিতাম, সেই লিঙ্কে তাদেরকে আমি পেমেন্ট করতে বলতাম। সো পেপালের একটা পেমেন্ট গেটওয়ে আছে, বাট পেমেন্ট প্রসেসর আছে, বাট পেমেন্ট প্রসেসর যেটা পেপালে তাদের ফি অনেক বেশি। স্ট্রাইপে যেটাখানে আমি মনে পড়ে আমার 3 থেকে 3.25% তাদের একটা ফি আছে। পরে আবার ওইটা থেকে যখন পেওনিয়ার থেকে উইথড্র করি, পেওনিয়ারে আবার 3% ফি আছে একটা। সো টোটাল 6.5% একটা ফি আছে। আর দুটা মিলায়, আর জাস্ট পেপারে জাস্ট প্রসেসর ইউজ করলেই মনে হয়, আমি ভুলে গেছি এক্সাক্ট কত, বাট 3%-এর অনেক বেশি, 9% বা সামথিং অ্যারাউন্ড দ্যাট। আই এম নট শিওর, বাট আমার জানা মতে এত বেশি না। আমি যদি ইউজ করি না, বাট আমরা কেউই সম্ভবত শিওর জানি না আসলে এটাই। বাট স্ট্রাইপ হচ্ছে সবচেয়ে বেস্ট প্রাইস যেটাখানে আমি জানি। ইয়েস, স্ট্রাইপই মানে থাকলেই হচ্ছে, আর দরকার নাই আসলে পেওনিয়ার বা পেপাল লাগে না। সো আর ইউকেতে কি তুমি স্ট্রাইপ, ইউকে এর জন্য অথবা ব্যাংক অ্যাকাউন্ট খুলছো? কি খুলছো? ইউকে এর জন্য আমি স্ট্রাইপ ইউজ করি। আমার ইউকে কোম্পানির উপরে স্ট্রাইপ আছে। ওই স্ট্রাইপটা হচ্ছে আমার প্রাইমারি স্ট্রাইপ, আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট পেওনিয়ার বা ওয়াইস। সো তোমার স্ট্রাইপ দুইটা অ্যাকাউন্ট আছে, ইউকে এবং ইউএস এর দুইটা কোম্পানির নামে দুইটা না? তাহলে কি পেওনিয়ার এবং ওয়াইসও কি এরকম দুইটা অ্যাকাউন্ট আছে? পেওনিয়ারের দুইটা অ্যাকাউন্ট আছে। তুমি মেইন কি পেওনিয়ার ইউজ করতেছো বা ওয়াইস ইউজ করতেছো? ব্যাংকে মেইন পেওনিয়ার ইউজ করতেছি। পেওনিয়ারে তো আমার জানার মধ্যে খরচ বেশি।
এটা রেট কম দেয় বাংলাদেশ। ওয়াইজ আমাকে ব্যান করে রাখছে। ও আচ্ছা, আমার জানা মতে পিওনিয়ারে কনভার্সন যে কস্ট না, মানে টাকা কম দেয় আর কি। 1 টাকা সম্ভবত ওয়াইসে যদি দেয় $120 বা 22 টাকা, তাহলে পিওনিয়ারে দেয় 120 সামথিং এরকম একটু সিমিলারই হয়, কারণ ওয়াইজে মনে হয় ট্রান্সফার ফি একটু বেশি কাটে। বাট অ্যাগেন ডাজন্ট রিয়েলি ম্যাটার, যারা ওই ভলিউমে যদি কেউ আনতে পারে ওই সময় টুকটাক এদিক সেদিকে প্যারা হয় না। কারণ যদি আবার অনেক বেশি ভলিউম আসে তাদের জন্য পিওনিয়ার ওয়াইজ কোনোটাই ভালো উচিত না, তাদের জন্য দুবাই কোম্পানি খুলে ফেলা উচিত। সো ডাজন্ট মেবি। বাট আমি দেখছি যে বিদেশি অনেক এজেন্সি যারা চালায় আর কি, তারা কিন্তু ওয়াইসে হিউজ ট্রানজ্যাকশন করতেছে, হিউজ। সো আমি যেটা বলতেছিলাম যে নেক্সটে যে তুমি তো ফ্রিল্যান্সিং করতেছিলা, তুমি এজেন্সিতে কেন আসলা? হোয়াই? শুধু কি টাকা কামানোর জন্য না অন্য কোনো সুবিধা আছে এখানে এজেন্সিতে? এত কিছু বুঝতাম না এজেন্সি ফ্রিল্যান্সিং একা। আমি জাস্ট মনে করতাম যে আমি এখন একা একা কাজ করি, আমি জিনিসটাকে এটা বড় করতেছি, একা তো আর বেশি কাজ করে বড় করতে পারবো না, আরও মানুষজন দরকার আমার টিমে। আই ওয়াজ ইনোসেন্ট কিড। আমার মোটিভেশন ছিল এইটাই ছিল যে হচ্ছে কি বেশি মানুষজন একসাথে মিলে কাজ করবো, বেশি কাজ করবো, বেশি টাকা কামাবো, এটাই। মানে এজেন্সি এটা ওইটা এত কিছু ভাবিনি, এটাকে যে এজেন্সি বলে এটাও জানতাম না। তোমার এখন তুমি বলছো তোমার 34 এমপ্লয়ি আছে না? একটু কি ব্রেকডাউন করবা? সবাই কি এডিটরস না আর কে কে আছে টিম, তাদের রোলস গুলা কি কি নরমালি কি কি ডিপার্টমেন্ট আছে? আমার একটা এইচআর, আমার একজন, এখনো আইডিয়াল না, আমার যে টিম ব্রেকডাউন সেটা আইডিয়াল না, বিকজ আমি এখন ইন দ্য প্রসেস অফ মেকিং আ ভেরি গুড টিম অ্যান্ড আইডিয়াল টিম। বাট এখন কারেন্টলি যেটা আছে আমি তোমাকে সেটা বলতে পারি। আই হ্যাভ 1 এইচআর, আমার হচ্ছে গিয়ে 3টা প্রজেক্ট ম্যানেজার, আমার হচ্ছে গিয়ে একজন সেলসে, আমার হচ্ছে গিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট। সো হইল 6 জন, একজন গ্রাফিক ডিজাইনার 27 জন, বাকি যা থাকে সব ভিডিও এডিটার্স। আনবিলিভেবল, এত ভিডিও এডিটরস লাগে, সবাই ফুল টাইম না? সবাই ফুল টাইম। একজন জাস্ট, আচ্ছা না, 8জন আমার এঙ্গেজ, বাকি মনে হয় 26 জন ভিডিও এডিটার, বাকি 8জন হচ্ছে ম্যানেজমেন্ট। একজন আই হ্যাভ আ ক্রিয়েটিভ হেড, ও বাদে বাকি সবাই ভিডিওটা, মানে ভিডিওটারই ছিল আগে, এখন হি ইজ দ্য ক্রিয়েটিভ হেড। সো বাকি এডিটার সবও দেখে, ক্রিয়েটিভ ডিরেকশনসও দেয়, বাট বাকি হ্যাঁ সব এডিটার্স। আচ্ছা, তো তোমার প্রসেসটা কি, হায়ারিং প্রসেস কিভাবে হায়ার করো বাংলাদেশে বসে? আই ডোন্ট হ্যাভ আ প্রপার হায়ারিং প্রসেস। আমার জন্য জিনিসটা অনেক ইজি, বিকজ আই হ্যাভ আ পার্সোনাল ব্র্যান্ড। আমার ইন্টারনেটে ভিডিও বানানোর একমাত্র লাভ এখন পর্যন্ত এটাই যে মানুষজন আমি পাই চাকরি যখন দিই তখন। সো আমার জন্য ইটস ইজি, আমি এটা ফেসবুকে পোস্ট দিলে বা স্টোরি দিলে আমি অনেকজন মানুষ পাই যারা অ্যাপ্লাই করে। এর মধ্যে থেকে দেখা যাচ্ছে আই ট্রাই টু ফিল্টার পিপল আউট। ফিল্টারিংটা কিভাবে করো? অনেক কিছু দেখি। ফার্স্ট আমরা যে লাইনে থাকি, মানে বিজনেস করি, এই লাইনটা খুবই ডিম্যান্ডিং। সো ওয়ার্ক অ্যান্ড লাইফ ব্যালেন্স নাই কোনো। সো সকাল 9টা থেকে বিকাল 5টা এক্সিস্ট করে না। সো যারা আমাদের সাথে এই তালে থাকতে পারবে তারা, সো একদম গ্রাইন্ড করার মতো মেন্টালিটি যাদের, যে কিছু বছর একদম দিন রাত সব পানি করে দেবো, বাট ইন রিটার্ন ফাইন্যান্সিয়ালি এত গ্রোথ পাওয়া যাবে যেটা হচ্ছে অন্য ট্রেডিশনাল বিজনেসে ইউজুয়ালি পাওয়া যায় না। ইউজুয়ালি আমরা যার সাথে কাজ করি তাদেরকে তারা আউটকাস্ট। ইউজুয়ালি আমাদের ম্যাক্সিমাম এমপ্লয়িজ হচ্ছে কি যারা ড্রপ আউটস বা হচ্ছে ইউনিভার্সিটিতে যায় না, স্কুল পাস করে নাই, কলেজ পাস করে নাই, অনেকে স্কুল কলেজ পাস করছে, ইউনিভার্সিটিতে যায় নাই, যাদের ইউজুয়ালি অন্য কর্পোরেটরা চাকরি দিত না, তারাই মোস্টলি আমার সাথে কাজ করে। আমরা চেষ্টা করি এমন মানুষজনকে নেওয়ার যারা হচ্ছে গিয়ে বেশি অ্যাকাডেমিক্যালি ফোকাস না। শুনতে একটু হার্শ লাগলো, কারণ অ্যাকাডেমিতে ফোকাস একটা মশা সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেছে, সরি। বাট হচ্ছে গিয়ে বেশি একাডেমিক ফোকাস যদি হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে টাইম দেওয়াটা একটু ডিফিকাল্ট। তাই আমরা চেষ্টা করি একজন মানুষ যে হচ্ছে গিয়ে একটু সিরিয়াস, কাজ নেই, তাদের সাথে কাজ করা। আর অ্যাগেন এডিট যদি ডিপেন্ড করে আমরা কোন পজিশনে হায়ার করি। যদি আমরা সিনিয়র লেভেলের এডিটার হায়ার করি তাহলে দেখার চেষ্টা করি তাদের এডিটিং এক্সপার্টিসটা কতখানি। যদি জুনিয়র লেভেলে হায়ার করি তাহলে আসলে এডিটিং এক্সপার্টিস দেখি না, দেখি জাস্ট কমন সেন্স কেমন, কোনো কিছু তাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি কেমন, আমাদের কালচারের সাথে যায় নাকি। আর ইউজুয়ালি আমাদের ওয়ার্কফোর্সটা খুবই ইয়াং হয়, সো চেষ্টা করি 30 বছরের নিচে কাউকে নেওয়ার, এটাই। সো একটা আইডিয়া দেওয়া যাবে আমাদেরকে যে কি পরিমাণ স্যালারি দেওয়া লাগে এজেন্সিকে? মানুষ স্পেশালি যারা নতুন শুরু করে তারা অনেক সময় আইডিয়া পায় না যে কি পরিমাণ স্যালারি দেওয়া উচিত একজন এমপ্লয়িকে। জাস্ট একটা অ্যাভারেজ আইডিয়া আর কি। ডিপেন্ড করে আসলে কোন পজিশনের উপরে, কোন জায়গায়। ধরেন একজন জুনিয়র লেভেলের একজন পজিশনে যদি হায়ার করো কি রকম স্যালারি, একজন মিড লেভেল, যে হচ্ছে কি তার রিটার্ন আমি কি এক্সপেক্ট করি। সো আমি যখন জুনিয়র লেভেল বলি আমার কোম্পানিতে, আমি বলি হচ্ছে কি ইন্টার্নের মতো। সো ইন রিটার্ন আমি কিছুই আশা করি না, আমি 3 মাস খালি তাকে শিখেই তাকে টাকা দিই। সো কেউ যদি ওই লেভেলে আশা করে যে 3 মাস আমি কিছুই পাবো না, তাইলে অন্য কথা। আমি যখন প্রথমে হায়ার করি আমার কোম্পানিতে ফার্স্ট এমপ্লয়িজ, আমি তাদেরকে 25,000 টাকা, না ফার্স্ট এমপ্লয় 20-25,000 টাকা ছিল। পরে যখন আরও 2-3 জনকে হায়ার করি তাদেরকে 30-35 এরকম করে আমি হায়ার করি।
বাট এখন আমার কোম্পানিতে অপশন আছে যেখানে আমি 15,000 টাকা স্যালারিতে আমার এমপ্লয়িজ আছে, বাট তারা মোস্টলি ইন্টার্নস। তো তারা 99% সময় ক্লায়েন্টের কোনো কাজ করে না, তারা জাস্ট নিজেরাই শিখতেছে। অন্য জায়গায় যেখানে তাদেরকে 7,000, 8,000 টাকা, 10,000 টাকা করে ইন্টার্ন দেয়, অনেক জায়গায় 15,000 টাকার বেশিও দেয়, বাট আমরা আমাদের ইন্টার্নদের 15,000 দিই। বাট এরা কিপ ইন মাইন্ড এমন মানুষ যারা এডিটিং কিচ্ছু পারে না, তারা জীবনে কিছু বুঝতে পারছি। তো যখন একদম ইন্টার্ন ট্রেনিং শেষ হয়ে যায়, সে এডিটিং শিখে ফেলে, ক্লায়েন্টের কাজ করতে পারে, তখন তার স্যালারিটা কিরকম হয়? তখন তার বেস স্যালারি 25,000। এরপরে প্রত্যেক 4 মাস পর পর একটা রিভিউ থাকে, পারফরমেন্স রিভিউ থাকে, ডিপেন্ড করে এটা 50, 60, 70, 80, ডিপেন্ডিং অন দেয়ার স্কিল লেভেল। হাইয়েস্ট এখন আনুমানিক কিরকম লেভেলের মানে পে করা লাগতেছে আর কি আমাদের কোম্পানিতে? ইয়েস, আমাদের কোম্পানিতে এক্সাক্ট হাই লেভেল কত দিই সেটা ডিসকাস করতে পারছি না, বাট আই উড সে ডিপেন্ডিং অন দেয়ার স্যালারি লেভেল, মানে স্কিল সেট, এনি অ্যামাউন্ট ইজ নট হোয়াট উড আই সে, নট ডিনায়াবল। তারা যদি একটা লেভেলের স্কিল আর রেসপন্সিবিলিটি থাকে, মার্কেট রেট বাংলাদেশে তাদেরকে যা দিতে তার চেয়ে বেশি দিই। ডেফিনেটলি এটা খুবই ইজি, স্পেশালি আমাদের জন্য যারা ফরেন ক্লায়েন্টের সাথে কাজ করি। আমরা যেহেতু একটু বেশি ওই দিক থেকে নিতে পারি, সো অনেক ক্ষেত্রে আমরা বাংলাদেশি মার্কেটে যে স্ট্যান্ডার্ড আছে সে যার চাইতে বেশি অফার করতে পারি। আচ্ছা, সো এখন একটু জানতে চাইবো যে তোমার স্পেশালি তার আগে জানি যে তোমার সার্ভিসটা কি কি, তুমি শুধু শুধু এডিটিং করতেছো না অন্য কোনো কিছু এডিশনাল সার্ভিস আছে তোমার এজেন্সি? প্রাইমারিলি মোস্ট অফ মাই ক্যারিয়ার ইট ওয়াজ জাস্ট ভিডিও এডিট। এখন রিসেন্টলি চেষ্টা করছি ভিডিও এডিটিংয়ের সাথে পারফরমেন্স বেসড অর্গ্যানিক কন্টেন্ট করার আসলে। সো পারফরমেন্স অর্গ্যানিক কন্টেন্ট ইজ জাস্ট ভিডিও এডিট না, আমার ভিডিওটা এডিট করার পরে ভিডিওতে তার যে রেজাল্ট আসবে, ধরো যদি আমরা সফটওয়্যার কোম্পানির সাথে কাজ করি, আমরা তাদেরকে মেক শিওর করার চেষ্টা করি তাদের ইউটিউবে যে ভিডিওটা আমরা এডিট করে দিচ্ছি এই ভিডিওটা দিয়ে যেন তার অনেক কাস্টমার পায়। এটা কি তুমি চাচ্ছ যে একটা ফুল সার্ভিস কন্টেন্ট এজেন্সি করার জন্য, যেখানে তুমি একটা পুরা কন্টেন্ট আর কি একটা কোম্পানির বা একটা পার্সনের পুরা কন্টেন্ট সাইটটা কি দেখাশোনা করবা, প্ল্যানিং থেকে শুরু করে এডিটিং, কন্টেন্ট ম্যানেজমেন্টের যে তাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলো নিয়ে কি ভাবতেছো? সর্ট অফ ভিডিও এডিটিং থেকে নেক্সট প্ল্যান হচ্ছে গিয়ে অ্যাগেন ইয়াস একটা ফুল স্টপ ইউটিউব সলিউশন দেওয়া, যে স্ক্রিপ্টিং, থাম্বনেইল যা আছে সব কিছু, প্লাস ওই ভিউয়ারগুলো যে কনভার্ট হচ্ছে কাস্টমার সেটা মেক শিওর করা। সো প্রপার অর্গানিক কন্টেন্ট ফানেল। সো এই ফানেল তো বেসিক্যালি হচ্ছে কি একজন একটা কোম্পানির বা একজন পার্সনের একটা কন্টেন্ট টিম আর কি, আউটসোর্স করে একটা কন্টেন্ট টিম হিসাবে কাজ করতে চাইতেছো আর কি, ওটা আমার মনে হচ্ছে। ইয়াস, কন্টেন্ট টিম প্লাস জাস্ট কন্টেন্ট টিম না, কারণ কন্টেন্ট টিম ডাজন্ট রিয়েলি প্রমিস ইউ রেজাল্টস। সো এখন মার্কেটে অনেক বেশি ডিমান্ড ভিডিও এডিটিংয়ের, এই জন্য হচ্ছে কি ক্লায়েন্ট পাওয়া টাফ না, বাট কিছু বছর পরে ইটস গোয়িং টু বি টাফ যখন আরও বেশি মানুষ চলে আসবে মার্কেটে। এই জন্য জাস্ট ভিডিও এডিটিং প্রমিস করা মেবি একটু ডিফিকাল্ট হবে আনলেস কি অনেক বড় ব্র্যান্ড হয়ে যায় তাতে। তাই ভিডিও এডিটিংয়ের সাথে এমন কিছু থাকা উচিত যেটা তাদেরকে রেজাল্ট আনতে হেল্প করবে। সো যদি ভিডিও এডিট করে আর ভিডিও এডিট দিয়ে সে দেখাইতে পারে যে আমি তার জন্য নতুন কাস্টমার নিয়ে দিতে পারবো, তাহলে ইয়াস। সেটা জাস্ট প্রপার স্ক্রিপ্টিং থাম্বনেল দিলে হয় না, প্রপার ফানেল বানাইতে পারতে হয়। ফানেলটা ল্যান্ডিং পেজটা কেমন, ল্যান্ডিং পেজে প্রপার লিড ম্যাগনেট আছে নাকি, এরপর এগুলোকে নার্চার করার জন্য নিউজ লেটার আছে নাকি, এটা 30 দিনের ইমেল ফ্লো আছে নাকি, XYZ অনেক ভ্যারিয়েবলস আছে। সো বেসিক্যালি শুধু কন্টেন্ট না, শুধু বলা যায় মার্কেটিং টিম অনেকটা বলতে পারো। তারপরে তুমি বর্তমানে এখন ক্লায়েন্ট কিভাবে মানে খুঁজে পাচ্ছ? মার্কেট প্লেসে কাজ করতেছো বা মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট পাও? আমাদের মার্কেট প্লেসে আমার অ্যাকাউন্ট আছে, মার্কেট প্লেসে আমরা বেশি অ্যাক্টিভ না এখন। টার্গেট হচ্ছে গিয়ে একদম কমপ্লিটলি যতটা পারি মার্কেট প্লেস থেকে বাইরে চলে যাওয়ার। আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট আছে, একটা টপ রেটেড অ্যাকাউন্ট আছে। আই থিঙ্ক ওটা থেকে বেশি টাকা কামাইনি আমরা, $30,000 মতো মনে কামাইছি মাত্র। আমার একটা ফাইবার প্রো সেলার অ্যাকাউন্ট আছে, ফাইবারও আমি বেশি অ্যাক্টিভ একটা না তেমন একটা। সো বাট হ্যাঁ, মার্কেট প্লেসে দু জায়গায় টুকটাক এক্সপিরিয়েন্স আছে, যেহেতু ফাইবারের প্রো সেলার আর আপওয়ার্কেও টপ রেটেড সেলার। বাট মোস্ট অফ দ্য ক্লায়েন্টস আমার বাইরে থেকেই আসে। আমার অনেক ক্লায়েন্টস আসে ওয়ার্ড অফ মাউথ আর রেফারেলসে, আমাদের অনেক ক্লায়েন্টস আসে ইমেলসে, অনেক ক্লায়েন্টস আসে লিঙ্কডিন ইনবাউন্ড, অনেক ক্লায়েন্টস আসে লিঙ্কডিন আউটবাউন্ড, অনেক ক্লায়েন্টস আসে টুইটারে, অনেক ক্লায়েন্টস আসে হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম ডিএমসে, ইউ নেম ইট, এভরিওয়্যার যেখানে আমরা পাই ক্লায়েন্টকে সেখানে ক্লোজ করার চেষ্টা করি, থ্রেডস, টুইটার, ইমেল, এভরিথিং। সো বেসিক্যালি সব প্ল্যাটফর্ম থেকে আসতেছে। তুমি কি কোনো কন্টেন্ট বানাচ্ছ ক্লায়েন্টের জন্য স্পেসিফিক্যালি টার্গেট করে? মানে ধরেন তুমি এডিটিং নিয়ে কোনো কন্টেন্ট বানাচ্ছ যাতে তোমার ধরেন ক্লায়েন্টস পাওয়াই দিতে হয়, ক্লায়েন্ট যাতে রিচ আউট করে, ইনবাউন্ড ক্লায়েন্টের সম্ভাবনা যাতে বাড়ে আর কি, এই জন্য কোনো কন্টেন্ট বানাচ্ছ, ধরেন নিউজ লেটার কি আছে বা এই জাতীয় কোনো কিছু? রাইট।
দ্যাটস দ্য নেক্সট প্ল্যান। এখন অর্গানিক কোনো কন্টেন্ট বানাচ্ছি না ফর ইনবাউন্ডস, বাট এটা আমার প্ল্যান। এই জন্য আমি আমার মেইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখন আর বাংলা কন্টেন্ট পোস্ট করি না, চেষ্টা করি একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট খুলেছি সেখান থেকে পোস্ট করার জন্য। বাট লিঙ্কডিনে যেহেতু টেক্সট বেসড কন্টেন্ট মোস্টলি, সো লিঙ্কডিনে টুকটাক চেষ্টা করি ওরকম কন্টেন্ট বানানোর জন্য যেখানে ক্লায়েন্টরা ইনবাউন্ড আসতে পারে। তো লিঙ্কডিন থেকে অনেক ইনবাউন্ড আসে, লিঙ্কডিনে কন্টেন্ট বানাচ্ছে যেটা এক্স্যাক্ট আমার আইসিপি আইডিয়াল কাস্টমার প্রোফাইলদেরকে টার্গেট করে কন্টেন্ট বানানো হয়, যেটা দিয়ে আমার ইনবাউন্ড আসে। ইনস্টাগ্রামে যেটা হয়, যেহেতু অনেক বড় বড় কিছু ইন্টারন্যাশনাল ক্রিয়েটার্স আমাকে ফলো করে, দেখা যায় ওইখান থেকে কিছু ইনবাউন্ডে আসে। কোন প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি ক্লায়েন্ট আসে? ইমেলস। ইমেলস বলতে কোল্ড ইমেইল করো? কোল্ড ইমেল। আচ্ছা, সো কোল্ড ইমেইলের প্রসেসটা কি? এটা ডেটা কোন জায়গায় পাও? এই যে ইমেলসগুলো কি মানে কোল্ড ইমেইলের কোন প্রসেসটা কিভাবে? ধরেন কোল্ড ইমেইলের যে যে কোল্ড ইমেলসগুলো যে চারো মানে মেসিভ ইমেল, এগুলা কোথায় পাও? এগুলা খুব স্পেসিফিক টার্গেট করে করে ইমেল খুঁজে খুঁজে এগুলা সেন্ড করো? এটারও কোনো ডেফিনিট অ্যান্সার নেই, অনেক জায়গা থেকে আসে। লিঙ্কডিন থেকে স্ক্র্যাপ করি আমরা, টুল দিয়ে স্ক্র্যাপ করি, নিজেরা স্ক্র্যাপ করি, আমরা অ্যাপোলো থেকে লিডস কিনি, আমরা হচ্ছে গিয়ে ইউটিউবে যে ইউটিউব থেকে লিড স্ক্র্যাপ করি, আমরা ওয়েবসাইট থেকে স্ক্র্যাপ করি, আমরা অনেক লিড প্রোভাইডিং সফটওয়্যার আছে, ইনস্ট্যান্টলি আছে, অ্যাপোলো আছে, সবার কাছ থেকে আমরা লিডস কিনি। সো যেখানে পাই সব জায়গা থেকে করি, ডিপেন্ডিং অন এক্স্যাক্ট এই ক্যাম্পেইনটা কাকে টার্গেট করতেছি ওটার উপর ডিপেন্ড করে লিস্টটা মোস্টলি কোথা থেকে সোর্স করি। বাট অনেক লিড সোর্স করা হয় লিঙ্কডিন থেকে, অ্যাপোলো, ইনস্ট্যান্টলি সব দিয়ে লিডস কিনি, আমরা রেডিমেড লিডস কিনি। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় যে কোল্ড ইমেইলের চাইতে বেটার আদার সুযোগ আছে না? যেমন এই যেটা বললাম যে কন্টেন্ট বানানোর পটেনশিয়াল ক্লায়েন্টসদেরকে টার্গেট করে, এটা কি বেটার মনে হয় না? ডিপেন্ড করে কে কোন রেভিনিউ লেভেলে আছে, কে কোন স্টেজে আছে। শুরু করার সময় না, শুরু করার সময় জন্য কোল্ড ইমেল বেস্ট, কারণ পার্সোনাল ব্র্যান্ড প্রপারলি করার জন্য এটা অনেক লং টার্ম খেলা, অনেক টাকা ইনভেস্ট করা লাগে, অনেক টাইম ইনভেস্ট করা লাগে, কুইক রিটার্নস পাওয়া যায় না। প্লাস আই উড সে পার্সোনাল ব্র্যান্ড শুরু করার আগে কিছুটা সোশ্যাল প্রুফ থাকা উচিত, কিছুটা কাজ থাকা উচিত আন্ডার ইউর বেল্ট টু শোকেস যে ইউ রিয়েলি নো হোয়াট ইউ ক্যান ডু। So I would say yes, personal branding is very important, but I don't think it's or situation, rather it's an and situation. মানে আমার কি পার্সোনাল ব্র্যান্ডিং করা উচিত নাকি ইমেল পাঠানো উচিত, এরকম কোশ্চেনটা উচিত না। আমার পার্সোনাল ব্র্যান্ডিং আর ইমেল দুইটাই পাঠানো উচিত। সো দুইটার একসাথে থাকা উচিত, আদারওয়াইজ ইট ডাজন্ট মেক সেন্স। বিকজ ইমেল থেকে অনেক সময় ক্লায়েন্ট ক্লোজ করা টাফ। সো ইমেল থেকে যদি আমি তাকে জাস্ট আমার পার্সোনাল ব্র্যান্ডও নিয়ে যেতে পারি, ওইটাও ভালো। পরে পার্সোনাল ব্র্যান্ড থেকে তাকে আমি কনভার্ট করতে পারি। সো ইট জাস্ট ডিপেন্ডস অন কে কোন রেভিনিউ লেভেলে আছে, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস অ্যান অর সিচুয়েশন। যার যত ডিপেন্ডিং অন হাউ মাচ মানি আই ক্যান স্পেন্ড, আই থিঙ্ক সব কিছুই করা উচিত। বাট যদি শুরু করা উচিত, আই উড সে দ্য ফার্স্ট স্টেপ শুড অলওয়েজ বি কোল্ড ইমেল। দ্যাটস জাস্ট মাই পার্সোনাল ওপিনিয়ন। কোল্ড ইমেল, কোল্ড ডিএম, এরপর ইট শুড বি পার্সোনাল ব্র্যান্ড, একদম সবার লাস্টে ইট শুড বি পার্সোনাল পেইড অ্যাডস। কোল্ড ইমেলিং আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয় যে বিগিনার জন্য একটা টাফ। কোল্ড ডিএমটা কাজ করতে পারে অনেক ক্ষেত্রে, যদি তারা সুন্দর করে একটা প্রোফাইল রেডি করে নিজের কিছু কন্টেন্ট সেখানে আপলোড দিয়ে রাখে, যাতে ক্লায়েন্টরা যখন আসবে চেক করার জন্য সেটা দেখতে পারে। কোল্ড ডিএমটা একটা বেটার স্ট্র্যাটেজি। আর লং টাইম স্ট্র্যাটেজি যদি চিন্তা করি তাহলে ডেফিনেটলি কন্টেন্ট বানানো, সেটা হচ্ছে বেটার মনে হয় আমার কাছে। আচ্ছা যাই, সো বর্তমানে তুমি কোন কোন টুলস ইউজ করতেছো? ক্লায়েন্ট কমিউনিকেশনটা কীভাবে করো? ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য স্ল্যাক ইউজ করি, ক্লিকআপ ইউজ করি, কিছু ক্লায়েন্টের জন্য হোয়াটসঅ্যাপে ইউজ করি। বাট মোস্টলি চেষ্টা করতেছি আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্টস অন হোয়াটসঅ্যাপ, চেষ্টা করতেছি সেগুলোকে ক্লিকআপে নিয়ে আসে। সো আমাদের ক্লায়েন্ট আমরা কমিউনিকেট করি আমাদের টিমের ভিতরে সব কিছু ক্লিকআপে। আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলও হচ্ছে ক্লিকআপ একটা চ্যাটার অপশনও আছে। তো চেষ্টা করছি যেসব ক্লায়েন্ট স্ল্যাকে আছে, হোয়াটসঅ্যাপে আছে, সবাইকে ক্লিকআপে নিয়ে আসার। বাট যেহেতু কমিউনিকেশন অনেক বড় একটা কমিটমেন্ট, sometimes it's tough to make people convert to a different platform যেহেতু তার আগের প্ল্যাটফর্মটা সাথে অনেক used to. So it's a work in progress, but mostly all communications are done on ClickUp and WhatsApp. ClickUp আমি ইউজ করি, বাট নট শিওর কীভাবে কাজ করে। আমি জানি এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল, বাট স্ল্যাক নর্মালি সবচেয়ে আমার কাছে ইজিয়ার মনে হয় আর কি, স্পেশালি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। কারণ ইউ ইউজ স্ল্যাক ফর কমিউনিকেশন, আমরা ClickUp ইউজ করি ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট, কানবান বোর্ড সব কিছু ClickUp-এ। সো ClickUp-এ স্ল্যাকে যেভাবে কথা বলা যায়, ClickUp-এ কথা বলা যায়, একটা চ্যাট ফিচার আছে। So যেহেতু অলরেডি আমি ClickUp ইউজ করতেছি ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ WhatsApp or Slack ফর কমিউনিকেটিং উইথ ক্লায়েন্টস অ্যাজ ওয়েল। তো কিছু ক্লায়েন্টস চলে আসছে ClickUp-এ, কিছু ক্লায়েন্টস এখনও WhatsApp আর Slack-এ আছে। চেষ্টা করতেছি সবাইকে এই বছরের Q2-র মধ্যে সবাইকে ClickUp-এ নিয়ে আসার, কমিউনিকেট করার জন্য ইনস্টেড অফ Slack। আচ্ছা, সো ফিউচার প্ল্যান কি বর্তমানে এজেন্সি নিয়ে? মোটামুটি এখন তো মোটামুটি একটা স্কেলিং ফেজে আছো, 34 জনের মতো এমপ্লয়ি আছে। রেভিনিউটা কি বলা যাবে এখন কীরকম আছে? We are doing good. Again, I wouldn't say revenue, but I would say personally I'm at a loss.
যেহেতু উই আর ট্রাইং টু স্কেল, আমরা মানুষজন নেওয়ার চেষ্টা করতেছি, এমন মানুষজন যারা এখন অনেক স্কিল না, বা যেহেতু বাংলাদেশে ভালো ভিডিও এডিটার হিউম্যান রিসোর্স পাওয়া টাফ, তেমন মানুষজনদেরকে নেওয়া লাগছে যাদের অনেক ডিটারমেন্ট, অনেক প্যাশনেট, বা তাদেরকে শেখানোর চেষ্টা করছি। সো আনফর্চুনেটলি এখন রেভিনিউ নাম্বারটা বলতে পারছি না, বাট আমার পকেটে টাকা খুব কম ঢুকতেছে। রেভিনিউ হয়তো বা খুব ভালো, বাট প্রফিট মার্জিনস খুবই কম। Again, trying to invest, trying to hire more people, trying to invest more on systems and processes, automations, tools, running ads. Plus, it's like we are also investing on getting a new office, better MacBooks, better internet, better servers, better devices. So যা টাকা কামাচ্ছি তার চেয়ে বেশি ইনভেস্ট করা লাগতেছে back into the business. So not really making any profit, rather going through a very bad loss. Especially ঈদে আরো খারাপ, আমাদের বোনাস দেওয়া লাগে, কাজ কম করে বলা পাইন, রোজে রেখে কাজ করা যায় না, বাট আল্লাহ রহমতের মাসের জন্য এই মাসে সব কিছু 7 গুণ মাফ। আবার ঈদের সময়টা 7 দিনের ছুটি থাকে, সো একটু হেক্টিক হয় আমাদের জন্য ঈদের মাসটা, ডিসেম্বর মাসটা, এই 2টা মাস। বাট প্রফিট ওয়াইজ নট ডুইং ভেরি গুড, বাট ইনশাল্লাহ যেহেতু স্কেলিং সিজনে আসি, আই এম হোপিং যে এখন আমাদের যে রিইনভেস্টমেন্টগুলো চলছে 3-4 মাস পরে আমরা অনেক এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখবো, এক্সপোনেনশিয়াল রেভিনিউজ দেখবো ইন রিটার্ন। গ্রেট গ্রেট। আচ্ছা, আমার এখানে সিলেট এসে হচ্ছে এখন মানে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব হাই, সো বিদ্যুৎ চাচ্ছে আসতেছে এই অবস্থায় আর কি। সো এটা আসলে এই যেটা বলতেছো যে এখন যে ফেজটাতে আসো স্কেলিং, ডেফিনেটলি এখন তোমাকে ইনভেস্ট করতে হচ্ছে কন্টিনিউয়াসলি, তোমার হয়তো কম্পিউটার কিনা লাগতেছে, টিম হায়ার করা লাগতেছে, অনেক ক্ষেত্রে হয়তো ফিউচারে যেহেতু স্কেল করবা, বড় টিম করবা, সেটা মাথায় রেখে ডেফিনেটলি এই যে বললাম এমপ্লয়ীদেরকে ট্রেন করা থেকে শুরু করে অনেক ক্ষেত্রে হয়তো অনেক এমপ্লয়ি তুমি নিয়েছো কিন্তু তাদের কাছ থেকে কোনো প্রফিট জেনারেট করতে পারতেছো না, শুধু তাদের পিছনে খরচই করতেছো। এটা খুবই নর্মাল আমার কাছে মনে হয় এই অবস্থায়। আবার আমি যদি অডিয়েন্সকে একটা ধারণা দিই, আমার জানা মতে সে কয়েক মাস আগে একটা পডকাস্ট, কোন পডকাস্ট আই এম নট শিওর, সে তখন বলছিল যে $15,000-20,000 মতো রেভিনিউ আছে, আই এম নট শিওর কোন পডকাস্টে এরকম বলছিল, বা আই হোপ এখন ডেফিনেটলি আরো বেটার পজিশনে আছে আগের চাইতে। সো একটা আইডিয়া কারণ সাথে ছিল একটা পডকাস্ট, এটা গত বছরের শীতে ছিল, সো এটা 2024-এ ছিল, 24-এর শুরুর দিকে হয়তো আই উড অ্যাজিউম, বাট আলহামদুলিল্লাহ উই আর ডুইং গুড। জাস্ট আমার পকেটে টাকা কম, ব্যবসা ইয়া করা লাগতেছে, বাট যদি স্কেল হয়তো বা না করতাম, যদি একটু বলতাম যে না এখন একটু আস্তে আস্তে যাই, যা আছে তাতে চালাই, তাহলে হয়তো একটু টাকা পয়সা থাকতো পকেটে। বাট অ্যাগেন দিস ইজ দ্য টাইম টু টেক রিস্ক, চেষ্টা করতেছি ব্যবসাটার বড় করার, সো দেখা যাক, আল্লাহ ভরসা। ডেফিনেটলি আমি মনে করি যেটা করতেছো মানে ফ্যান্টাস্টিক জব। মানে এই সময়টাতে বাংলাদেশে অনেক অনেক স্কিল্ড ফ্রিল্যান্সার আছে, বা স্কিল্ড আছে, সব ক্ষেত্রে যে নাই এরকম না, কিছু কিছু আছে তাদের হয়তো বা পর্যাপ্ত পরিমাণ যে ফরেন ক্লায়েন্টের সাথে কাজ করার নাই, নলেজটা নাই। সো আমার কাছে মনে হয় যে তুমি যে এজেন্সি করে তাদেরকে সুযোগ করে দিচ্ছ, ট্রেন করতেছো, জিনিসটা আসলে অ্যামেজিং। আর যেটা বলতেছো যে 70 জন একটা টিম করা এই বছরে, তারপরে যেহেতু আমি যেটা ভাবতেছি দেখতেছি যে 70% যখন একটা টিম হয়ে যাবে, তখন ডেফিনেটলি তুমি এটা আরও বড় এজেন্সি করার প্ল্যানিং করবা, এটা খুব শিওর। মানে তখন তো তুমি 70% গিয়ে এটা চিন্তা করবে না যে না আমি এজেন্সিটা বাদ দিয়ে দিই, ডেফিনেটলি নয়। এই সিচুয়েশনে গিয়ে তখন চিন্তা করবা যে এত মানুষ আমার কোম্পানিতে কাজ করতেছে, আমি তো এই কোম্পানিকে টিকে রাখতে হবে। সো এটা আমার কাছে মনে হচ্ছে খুবই ফ্যান্টাস্টিক একটা কাজ। আর চেষ্টা করছি ডেফিনেটলি। আর আমি মূলত এই পডকাস্টটা শুরু করার উদ্দেশ্যই হচ্ছে আই রিয়েলি ওয়ান্ট যে আরব মানুষ যারা আছে ফ্রিল্যান্সিং করতেছে, আমাদের দেশে অনেকেই আছে 1 লাখ 2 লাখ টাকা বা তার বেশি মাসে ইনকাম করতেছে ফ্রিল্যান্সিং করে। আমার কাছে মনে হয় তারা চাইলে, এবং অনেক মানুষ আছে বাংলাদেশে যারা কাজ জানে, যেমন ডিজাইনার আছে, ভালো ভালো ডিজাইনার আছে, এডিটর কিছুটা ঘাটতি আছে বাংলাদেশে, কিন্তু যথেষ্ট পরিমাণ ডিজাইনার আছে বাংলাদেশে আমার কাছে মনে হয়। সো ডেফিনেটলি তারা যদি এজেন্সি, যারা সাকসেসফুল আছে তারা যদি এজেন্সি করে, আমার কাছে মনে হয় কাজের অপরচুনিটি বাড়বে। স্পেশালি আমি যদি ফিলিপাইন্সের সাথে বাংলাদেশ কম্পেয়ার করি, ফিলিপাইন্স মানে ডুইং গ্রেট, ফিলিপাইন্স মানে অসাধারণ কাজ করতেছে ফিলিপাইন্সের মানুষজন। আমরা চেষ্টা করবো এখন শেষ করার জন্য। ফাইনালি যদি কোনো কিছু বলতে চাও যারা ইয়াং ফ্রিল্যান্সার আছে, তারা যারা স্পেশালি শুরু করতে চায়, এজেন্সিতে আসতে চায়, তাদের জন্য যদি কোনো মেসেজ থাকে? আমার অলওয়েজ অ্যাডভাইস একটাই, যে যারা ভিডিওস দেখে ইউজুয়ালি তারা 90% জিনিস অলরেডি জানে, তারা আর একটু বুস্ট মোটিভেশনের জন্য আসে, ডোপামিনের জন্য আসে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট জাস্ট ডিপেন্ডস অন আমরা সেটা করছি না কি করছি না। সো ইউ হ্যাভ টু জাস্ট ডু ইট। there is no advice, there is no motivation, there is no knowledge, ম্যাক্সিমাম মানুষ অ্যাটলিস্ট এই যে অ্যাডভাইসগুলো এখন দিচ্ছি এগুলো খুবই সারফেস লেভেল নলেজ, এগুলো খুবই ইনডেপথ নলেজ না। বাট অনেক ইনডেপথ নলেজ দিলে ভিডিওতে ভিউজ আসবে না, কারণ এত মানুষ ইন্টারেস্টেড না। আমরা সবাই খালি এই জিনিসটা শুনেই ভালো ফিল করতে চাই,
এই জন্য আমরা কাজটা করি না, খালি শুনি। সো মাই অ্যাডভাইস উড বি জাস্ট টু ডু দ্য ওয়ার্ক। আফটার ওয়াচিং দ্য ভিডিও, লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড দেন গো স্টার্ট ডুইং ইট হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। দ্যাটস ইট। ইয়া, থ্যাংক ইউ। আসলে ইনডেপথ নলেজ যেটা বলতেছিল, যে ইনডেপথ নলেজ আসলে এই ধরনের ভিডিওতে দেওয়া সম্ভব না, এগুলো মেন্টনিং করতে হবে স্পেশালি ইনডেপথ নলেজের জন্য। না হলে ধরেন এই ভিডিওতে আমি চাইলে কিন্তু 10 ঘন্টার একটা ভিডিও করতে পারবো না, কেউ হয়তো দেখবেও না। আর যদি দেখেও তারপরেও যে নলেজটা দিবে, তাকে বলা যায় ইউনিভার্সিটিতে যেরকম নোট করে করে কোর্স করতে হয় এরকম একটা কোর্স করা লাগবে, না হলে সম্ভব না। মেন্টরিং সবচেয়ে বেস্ট অপশন। এই জন্য আমরা যেটা করতে পারি, শুধু এই যে বেসিক নলেজের যে বেসিক যে ইনফরমেশনগুলো আছে, শুরু কীভাবে করবে একটা আইডিয়া নেওয়ার জন্য, এইটা শেয়ার করতে পারি, যেটা আমি চেষ্টা করতেছি করার জন্য। তুমি অনেক জায়গায় কথা বলতেছো, আমি দেখতেছি পডকাস্টে, গ্রেট। সো আমরা এটা করতে পারি যেটা আমরা করতেছি বর্তমানে। আর ফাইনাল যেটা ইনডেপথ যেটা বলতেছে, এটা যারা আগ্রহী তারা নিজেদেরকে এটা রিসার্চ করতে হবে, তারা নিজেদেরকে ফিগার আউট করতে হবে, বিভিন্ন মানুষের সাথে নেটওয়ার্কিং করার চেষ্টা করতে হবে, এইভাবে শুরু করতে হবে। এটাই হচ্ছে বেস্ট অপশন।